এখানকার মুসলমানরা ভেড়ার চেয়ে ছাগল বা বাছুর কোরবানি দেয়া বেশি পছন্দ করেন। এই ঐতিহ্যকে বলা হয় গামেলান সাকাতেন ঐতিহ্য। বহু বছর ধরে চলে আসা এই ঈদের ঐতিহ্যের একটি অন্যতম প্রধান আকর্ষণ হল রঙিন পোশাক ও সাজে সজ্জিত ঘোড়ার প্যারেড। ইসলাম ধর্মের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ত্যাগ, আত্মোৎসর্গ এবং আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে চন্দ্রপঞ্জিকার শেষ মাস জিলহজ মাসের 10ম দিনে এই উৎসব পালন করা হয়। কোরবানির ধর্মীয় আচার ও রীতি এক হলেও ভৌগোলিক সীমানায় স্থানীয় সংস্কৃতি আর ঐতিহ্যের মিশেলে বিশ্বের বিভিন্ন দেশে এই কোরবানি উদযাপনের চিত্রটি ভিন্ন ভিন্ন রঙে ধরা দেয়। মরক্কোর রাজকীয় আয়োজন থেকে শুরু করে ইন্দোনেশিয়ার বর্ণিল শোভাযাত্রা, আজ আপনাদের জানাবো বিশ্বের বিভিন্ন প্রান্তরে ঈদুল আজহার বিচিত্র সব রীতি। মরক্কোতে ঈদুল আজহাকে বলা হয় ঈদ আল কাবির, যার অর্থ হলো বড় সড় ছুটি। ঈদের আগের দিনগুলোতে মরক্কোর পরিবারগুলো উৎসবের প্রস্তুতি শুরু করে। ঘরবাড়ি পরিষ্কার করা, নতুন পোশাক কেনা এবং কোরবানির জন্য পশু নির্বাচন করা, যা সাধারণত ভেড়া, ছাগল বা গরু হয়ে থাকে। মরক্কোতে ঈদের আমেজ কেবল পশু কোরবানি ও মাংস বিতরণের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। কোরবানির ঠিক পরদিনই মরক্কোর রাস্তায় শুরু হয় শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী বুজলুদ উৎসব। বারবার ঐতিহ্যের গভীরে প্রথিত বার্ষিক বুজলুদ উৎসব মূলত ভালো এবং মন্দের মধ্যকার দ্বন্দ্বকে অন্বেষণ করা। এই উৎসবে যুবকরা কোরবানির পশুর, যা মূলত ছাগল বা ভেড়ার চামড়া ও শিং দিয়ে তৈরি বিশেষ পোশাক ও মুখোশ পরে রাস্তায় নেমে আসে। তারা ঢাক ঢোলের তালে তালে নেচে গিয়ে পুরো এলাকায় আনন্দ ছড়ায়। স্থানীয় বিশ্বাস অনুযায়ী বুজলুদ্রূপী এই মানুষদের স্পর্শ করলে সৌভাগ্য বয়ে আনে। এছাড়া কোরবানির পর পরিবারগুলো উৎসবের খাবার উপভোগ করতে একসাথে জড়ো হয়। তাজা মাংস দিয়ে তৈরি কুসকুস এবং তাজিনের মতো ঐতিহ্যবাহী খাবার তৈরি করা হয়। এছাড়া পরিবারগুলো একে অপরের বাড়িতে বেড়াতে যায়, মিষ্টি বিনিময় করে এবং উষ্ণ শুভেচ্ছা জানায়। মরক্কোর সুস মাসা অঞ্চলে ঈদুল আজহার অনন্য বারবার রন্ধনশৈলীর ঐতিহ্য দেখা যায়। দিনটি শুরু হয় হেরবেল দিয়ে, যা ভাঙা গম এবং জিরা, জাফরান ও দারুচিনির মতো সুগন্ধি মশলা দিয়ে তৈরি একটি গরম স্যুপ। এছাড়া চর্বি দিয়ে মোড়ানো কলিজার শিক কাবাব, মশলাদার কলিজা ভুনা এবং লেবু ও পার্সলে পাতা দিয়ে গ্রিল করা গুর্দার মতো খাবারগুলো সেখানে বেশ জনপ্রিয়। ইউরেশীয় দেশ তুরস্কের সংস্কৃতিতে ঈদুল আজহাকে বলা হয় কুরবান বায়রামি। তুরস্কে কোরবানির পশুকে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। কোরবানি দেওয়ার ঠিক আগের দিন পশুকে খুব ভালো করে গোসল করিয়ে পরিষ্কার করা হয়। তারপর তার গায়ে ও শিঙে জড়ানো হয় রঙিন ফিতা আর ছোট ছোট ঘণ্টা। অনেক পরিবার পশুর কপালে ও পিঠে মেহেদি লাগিয়ে দেয়, যা পবিত্রতার প্রতীক হিসেবে গণ্য হয়। ঈদের দিন সকালে পুরুষেরা নামাজ পড়ে এসে পরিবারের প্রবীণদের হাতে চুম্বন করে আশীর্বাদ নেন। ঈদুল আজহার সময় তুর্কির জনগণ বিভিন্ন দাতব্য সংস্থা ও ট্রাস্টে দান করার মাধ্যমে সামাজিক দায়িত্ব পালন করেন, যাতে সুবিধাবঞ্চিত মানুষরাও ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে। বাড়িতে বাড়িতে কিনা নাইট বা মেহেদি সন্ধ্যার আয়োজনও দেখা যায়। ঈদুল আজহা উপলক্ষে পুরো এলাকা জুড়ে তাকবীরের এক আধ্যাত্মিক আবহ বিরাজ করে। এটি ঈদের আগের দিন অর্থাৎ আরাফার দিন থেকে শুরু হয় এবং ঈদের দিনের নামাজের পরেও চলতে থাকে। প্রতিবেশী ও আশেপাশের মানুষের সাথে ঈদের মিষ্টি, মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী বাকলাভা এবং ভেড়ার মাংসের তৈরি বিভিন্ন পদ ভাগাভাগি করে নেন। এছাড়া স্থানীয় পার্ক এবং গাছপালায় ঘেরা রাস্তায় আউটডোর গেম বা উন্মুক্ত খেলাধুলা, কনসার্ট এবং সামাজিক পিকনিকের জন্য সবাই একসাথে জড়ো হন। ফিলিপাইন খ্রিস্টান প্রধান দেশ, ফলে এখানে ঈদুল আজহা মাত্র একদিনের জন্য উদযাপিত হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোতে এই দিনে সরকারি ছুটি ঘোষণা করা হলেও বড় বড় শহরগুলোতে তা সম্ভব হয় না। তবে ফিলিপাইনে ঈদ পালনের রয়েছে মজার এক রীতি। এখানকার মুসলমানরা ভেড়ার চেয়ে ছাগল বা বাছুর কোরবানি দেয়া বেশি পছন্দ করেন। পরিবারগুলো একসাথে খাওয়ার জন্য একত্রিত হন এবং যিনি কোরবানির ভোজের আয়োজন করেন তিনি খাওয়ার টেবিলের চেয়ারের কভারের নিচে কিছু টাকা লুকিয়ে রাখেন। যিনি সেই চেয়ারে বসেন সেই টাকাটি তার হয়ে যায়। তুর্কমেনিস্তানে ঈদের এই ছুটির দিনগুলোতে স্থানীয় পৌরসভাগুলোতে কনসার্ট এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাদের সবচেয়ে আকর্ষণীয় প্রথা হলো প্রতিটি পাড়ায় বড় বড় দোলনায় স্থাপন করা হয়। তুর্কমেনরা বিশ্বাস করেন যে যারা এই দোলনায় দোল খায়
তারা তাদের পাপ থেকে মুক্ত বা পবিত্র হয়। আলজেরিয়ার মানুষ ঈদের প্রথম দিনটি কাঠ ও কয়লা কেনার পেছনে ব্যয় করেন এবং দ্বিতীয় দিনে তারা রোজা রাখেন। তারা বড় বড় টেবিল সাজিয়ে মেলফুফ নামক এক ধরনের খাবার খান, যা দেখতে অনেকটা র্যাপ বা রোলের মতো। যেহেতু মালয়েশিয়াতে বৌদ্ধ এবং মুসলিমরা একত্রে বসবাস করেন, তাই এই অঞ্চলের কিছু উৎসবের রীতিতে সাংস্কৃতিক মিশ্রণের প্রতিফলন দেখা যায়। কুয়ালালামপুরে যখন ঈদের মূল বড় জামাতগুলো অনুষ্ঠিত হয়, তখন সেখানকার রাস্তাঘাট চমৎকার সব ফুলের বিন্যাস দিয়ে সাজানো হয়। আফ্রিকার সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে হাওয়ান সাল্লাহ এবং হাওয়ান দাউসে নামক ঐতিহ্যবাহী শোভাযাত্রা বের হয়। বহু বছর ধরে চলে আসা এই ঈদের ঐতিহ্যের একটি অন্যতম প্রধান আকর্ষণ হল রঙিন পোশাক ও সাজে সজ্জিত ঘোড়ার প্যারেড। তিউনিসিয়ায় কোরবানির ঠিক আগের রাতে এক অদ্ভুত প্রতিযোগিতা হয়। পাড়ার যুবকেরা তাদের কোরবানির ভেড়াগুলোকে নিয়ে এক জায়গায় জড়ো হয়। এরপর ভেড়াগুলোর শক্তি পরীক্ষা নেওয়া হয়। তবে এই লড়াইয়ে পশুদের আঘাত করা নিষিদ্ধ। মূলত এটি প্রতীকী আনন্দ উৎসব। ঈদের দিন তিউনিসিয়ার মানুষ কোরবানির পশুর রক্ত ঘরের দেয়ালে বা দরজায় মেখে রাখেন, যা তাদের লোকজ সংস্কৃতিতে কুদৃষ্টি থেকে বাঁচার উপায় বলে মনে করা হয়। ঈদুল আজহা উদযাপনের অনন্য ঐতিহ্য দেখা যায় ইন্দোনেশিয়ায়। জানাবো 5টি। সেমারাং অঞ্চলে ঈদুল আজহার আপিতান ঐতিহ্যটি বেশ ধুমধামের সাথে পালন করা হয়। সর্বশক্তিমান আল্লাহর দেয়া ফসলিরূপী নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম হলো এই আপিতান ঐতিহ্য। সেমারাংয়ে সাধারণত এই উৎসবে প্রথমে দোয়া ও প্রার্থনা করা হয়। এরপর কৃষিপণ্য ও গবাদি পশু নিয়ে একটি শোভাযাত্রা বের হয়। পরবর্তীতে শোভাযাত্রার সেই কৃষিপণ্যগুলো সংগ্রহ করার জন্য স্থানীয় মানুষদের মধ্যে এক আনন্দঘন প্রতিযোগিতা শুরু হয়। কৃষিপণ্যের পাহাড় বা গবাদি পশুর শোভাযাত্রাই শুধু নয়, যারা এই আপিতান ঐতিহ্য দেখতে আসেন তাদের বিনোদনের জন্য স্থানীয় লোক সংস্কৃতির নানা প্রদর্শনীরও আয়োজন করা হয়। মান্তিন সাপি, যার অর্থ হলো গরুর বিয়ে, এই ঐতিহ্যটি পালন করেন পাসুরুয়ান অঞ্চলের মানুষ। যে পশুটিকে কোরবানি করা হবে তার প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শনের একটি অনন্য রূপ হলো এই ঐতিহ্য। মজার ব্যাপার হলো কোরবানির গরুটিকে কোণের মতো করে যতটা সম্ভব সুন্দর করে সাজানো হয়। পশুটির গলায় 7 রঙের ফুলের মালা দেয়া হয়। এরপর সেটিকে কাফনের কাপড়, পাগড়ি এবং জায়নামাজ দিয়ে জড়ানো হয়। এই ঐতিহ্যে কাফনের কাপড়টি কোরবানিদাতার নিয়তের পবিত্রতার প্রতীক হিসেবে ধরা হয়। সাজানোর পর সব গরুকে শোভাযাত্রা সহকারে স্থানীয় মসজিদে নিয়ে যাওয়া হয় এবং কোরবানির কমিটির কাছে হস্তান্তর করা হয়। এই আয়োজনটিকে আরো স্মরণীয় করতে পরবর্তীতে মাংস রান্না করে সবাই মিলে একত্রে ভোজ করেন। জগিয়াকার্তার গ্রেবেক গুনুন গান। এখানকার মুসলমানরা রাজপ্রাসাদের চত্বর থেকে গেদে কাওমান মসজিদ পর্যন্ত উৎপাদিত ফসলের এক বিশাল শোভাযাত্রা নিয়ে যান। এই ফসলের শোভাযাত্রা মূলত শাকসবজি ও ফলমূল দিয়ে তৈরি পাহাড়ের মতো 3টি স্তূপ থাকে, যাকে গুনন গান বলে। জগিয়াকার্তার প্রতিটি ইসলামিক ছুটির দিনে এই ঐতিহ্যবাহী উৎসব অনুষ্ঠিত হয়। ঈদুল ফিতরে অনুষ্ঠিত হয় গ্রেবেক সাওয়াল, আর ঈদুল আজহায় অনুষ্ঠিত হয় গ্রেবেক গুনুন গান। স্থানীয় মানুষ বিশ্বাস করেন এই গুনুন গান বা পাহাড়ের মতো সাজানো স্তূপ থেকে ফসল সংগ্রহ করতে পারলে তার জীবনের বরকত ও সৌভাগ্য বয়ে আনে। চিরবনে ঈদুল আজহা উদযাপনের একটি ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে, যা চিরবেন ভূমিতে ইসলাম প্রচারকারী সুনান কুনিং জাতির প্রচারণার অংশ হিসেবে বিশ্বাস করা হয়। এই ঐতিহ্যকে বলা হয় গামেলান সাকাতেন ঐতিহ্য। প্রতি বছর প্রধান 2টি ধর্মীয় উৎসব অর্থাৎ ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র গামেলান বাজানো হয়। কাসেপুহান চিরাবন রাজপ্রাসাদের চারপাশে গামেলানের সুর বেজে ওঠার অর্থ হল চিরাবেনের মুসলমানরা আনন্দের দিনটি উদযাপন করছেন। কাসেপুহান প্রাসাদের সুলতান যখন সাংচিপ্তা রাসা গ্র্যান্ড মসজিদ থেকে বের হন, ঠিক তার পরপরই এই গামেলান বাজানো শুরু হয়। আচেহ এর মেউগান ঐতিহ্য। 100 বছরের পুরনো এই মেউগান ঐতিহ্যের মূল বৈশিষ্ট্য হল হরেক পদের খাবারের সাথে সবাই মিলে গরুর বা মহিষের মাংস খাওয়া। মেউগাংয়ের ইতিহাস আচেহ রাজত্বের আমল থেকে শুরু হয়েছে, যখন পশু জবাই করে প্রজাদের মাঝে বিনামূল্যে মাংস বিতরণ করা হতো। আচেহ ভূমির সমৃদ্ধির জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম ছিল এই ঐতিহ্য,
যা আজও আচেহ এর মানুষ পবিত্র দিনগুলোতে স্বাগত জানাতে পরম যত্নে টিকিয়ে রেখেছেন। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।